বিএনপিকে ভারতের ৫ পরামর্শ। ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি বৈঠক করছেন বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে। ভারতীয় দূতাবাসের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সূত্র জানায়, এ সময় রিভা গাঙ্গুলি তার সরকারের পক্ষ থেকে বিএনপিকে ৫টি পরামর্শ দিয়েছে। পরামর্শগুলো হলো: ১. বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করা। তাদের কণ্ঠস্বর যত কমই হোক না কেন, সংসদকেই সরকারের সমালোচনার মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করা। ২. বিএনপির সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে বিএনপিকে সত্যিকার একটি গণতান্ত্রিক দল হিসেবে পুনর্গঠন করা। ৩. স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া। ৪. আদালতে সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির সকল ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া। ৫. আন্দোলন সংগ্রাম না করে বিএনপি যেন জনগণের স্বার্থ এবং জনগণের ইস্যুতে আন্দোলন কর্মসূচি যেন গ্রহণ করে, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। সূত্র জানায়, রিভা গাঙ্গুলির দেওয়া পরামর্শগুলোর মধ্যে সবগুলো বিবেচনা করবে বলে বিএনপি নেতৃবৃন্দ জানালেও তারেক রহমানের বিষয়টিতে তারা দ্বিমত পোষণ করেন। বিএনপি নেতারা জানান, তাদের দলে জিয়া পরিবার ভীষণ জনপ্রিয়, তাদের কাউকে বাদ দিলে বিএনপির তৃণমূল নেতারা আপত্তি তুলবে। তবে বিএনপির সিনিয়র নেতারা জানান, তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু ভারত যদি বাংলাদেশ একদল কেন্দ্রিক সম্পর্ক স্থাপনের নীতি অবলম্বন করে, তাহলে তখন বিএনপিকে ভারত বিরোধী অবস্থান নিতেই হবে। এ ব্যাপারে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত কি বলেছেন তা স্পষ্ট নয়। তবে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে, ভারত সবগুলো রাজনৈতিক দলকে সংসদে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাঘাইছড়িতে নিরাপত্তার অভাব ছিল না, সিএসি। মঙ্গলবার চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে বাঘাইছড়ির ঘটনায় আহতদের দেখে আসার পর চট্টগ্রাম সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। সোমবার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩টি কেন্দ্র থেকে নির্বাচন কর্মীরা ফেরার পথে তাদের উপর সশস্ত্র হামলা হয়। বাঘাইছড়ি দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় ওই হামলায় ২ পোলিং কর্মকর্তা, ৪ আনসার ভিডিপি সদস্য সহ ৭ জন নিহত হন। গুলিবিদ্ধ হন আরো অন্তত ১১ জন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, পার্বত্য চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বে র্যাব, পুলিশ, বিজিবি সবাই ছিল, কোথাও গাফিলতি ছিল না। নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। যে ঘটনা সেখানে হয়েছে, সামনে থেকে পাইলটিং করে তাদের নিয়ে যাচ্ছিল, পেছন থেকে অ্যাটাক করে। পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলের রাস্তা সম্পর্কে যারা জানেন, এত সংকীর্ণ রাস্তা, একবার গাড়ি এগিয়ে গেলে আবার টার্ন করে পেছনে ফিরতে পারে না। প্রোটোকলের গাড়ি সামনে চলে গিয়েছিল। সিএসি বলেন, রাস্তার অবস্থা জেনেই হয়তো তারা এটা বেছে নিয়েছিল। দুষ্কৃতিকারীরা সুযোগ বুঝে পেছন থেকে হামলা করে, এটা পূর্ব পরিকল্পিত। ওই বহরে নিরাপত্তার অভাব ছিল কিনা এবং বহরের পেছনের অংশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন কিনা সেই প্রশ্ন সিএসির কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, নিরাপত্তার অভাব ছিল না, পেছনের সশস্ত্র পুলিশ সদস্যরা ছিল, তাদের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা কেন এই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি সিইসি। তিনি বলেন, পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সিইসির পাশে উপস্থিত চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি সৈয়দ গোলাম ফারুক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পাহাড়ে বেশ কয়েকটি আঞ্চলিক দল আছে, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ আছে। এসব কারণে নানিয়ারচর সহ কয়েকটি জায়গায় ঘটনা ঘটেছে। তারা মনে করেছে, যারা শক্তি প্রদর্শন করতে পারবে তারাই জাতীয় ও উপজেলা নির্বাচনে বেশি ভোট পাবে। ডিআইজি বলেন, আগে আঞ্চলিক দলগুলো কেন্দ্র দখল নিয়ে নিজেদের প্রার্থীকে জয়ী করার চেষ্টা করত, এবার সেটা পারেনি, এটা তারই বহিঃপ্রকাশ হতে পারে। পার্বত্য অঞ্চলের মূল সংকট রাজনৈতিক মন্তব্য করে ডিআইজি গোলাম ফারুক বলেন, আঞ্চলিক দলগুলোকে নিয়ে দ্রুত এ সমস্যা সমাধান করব, সেই সাথে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযানের ব্যবস্থা করব। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন খান এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সোমবার সন্ধ্যায় বাঘাইছড়ি দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়িবহরে গুলিবর্ষণ করা হয়। বাঘাইছড়ির হামলায় আহতদের মধ্যে 10 জনকে রাতেই সিএমএইচে আনা হয়। তাদের মধ্যে মঙ্গলবার সকালে 3 জনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। মুসলিম বিরোধিতায় তুরস্কে গেলে কফিনে ফিরতে হবে। ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিউজিল্যান্ডকে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের গেলিপোলিসে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছিল জোট বাহিনী। তিনি সে প্রসঙ্গ তুলে এনেছেন সামনে। মসজিদে হামলার বিষয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, বললেন, যারাই মুসলিম বিরোধিতায় তুরস্কে প্রবেশ করবে তাকেই কফিনে করে ফেরত যেতে হবে, যেমনটা তাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে ঘটেছিল। হুরিয়াত নিউজ সাইটকে উদ্ধৃত করে এ খবর দিয়েছেন অনলাইন নিউজিল্যান্ড হেরাল্ড। প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড সহ তাদের মিত্ররা গেলিপোলিস উপদ্বীপে আগ্রাসন চালিয়েছিল।
তাতে ব্যর্থ হয় তারা, সেই প্রসঙ্গের দিকে ইঙ্গিত করেছেন এরদোগান। আর তাই জোরালো কণ্ঠে তিনি উচ্চারণ করেছেন, যদি কেউ তুরস্ক মুসলিম এবং নিষ্পেষিতদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে সে যেই হোক না কেন নতুন ইতিহাস লিখবে তুরস্ক। তিনি নিউজিল্যান্ডের অধিবাসী ও পশ্চিমাদের দিকে ইঙ্গিত করে বলেন, আপনাদের পূর্বপুরুষরা এসেছিলেন, তাদের অনেকে ফিরে গেছেন কফিনে করে। যদি আপনারা আপনাদের সেই পূর্বপুরুষদের মতো আসতে চান তাহলে নিশ্চিত থাকুন পরিণতি হবে তাদের মতোই। 31 মার্চ তুরস্কের স্থানীয় নির্বাচন। এর প্রচারণায় তিনি গেলিপোলিসের কাছে কানাক্কালিতে বক্তব্য রাখছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে সেখানে জোট বাহিনী পরাজিত হয়েছিল, তারই একটি ইভেন্টে তিনি সেখানে গিয়েছিলেন। এরদোগান সেখানে বলেন, মুসলিমদের শত্রুরা দেখিয়ে দিয়েছে তারা অব্যাহতভাবে আমাদের ঘৃণা করে। তারা 16,500 কিলোমিটার দূরের নিউজিল্যান্ড থেকে আমাদের পরীক্ষা নিচ্ছে। সেখান থেকে তারা আমাদেরকে একটি বার্তা দিচ্ছে, ওই হামলা ব্যক্তি বিশেষের নয়, হামলা চালানো হয়েছে সংগঠিত উপায়ে। এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা ভিডিও ফুটেজ প্রদর্শন করেন। তাতে পশ্চিমা দেশগুলোতে ইসলামী ভীতির বিষয়টি ফুটিয়ে তোলা হয়। ওদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের ইন্দোনেশিয়া ও তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে হামলা নিয়ে সরকারগুলোর সঙ্গে তিনি কথা বলবেন। তিনি এরই মধ্যে বলেছেন, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ওকতাই ও পররাষ্ট্রমন্ত্রী কাবুসোগলুর সঙ্গে রোববার রাতে কথা বলেছি আমি। ভিনদেশী একজন ব্যক্তি সন্ত্রাসী হামলা চালিয়েছে ক্রাইস্টচার্চে, এ বিষয়ে আমার নিন্দা জানাই। এ বিষয়ে আমরা নিন্দা প্রকাশ করছি। তা নিয়ে এবং ঘটনায় নিউজিল্যান্ড কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ওদিকে অনলাইন বিবিসি লিখেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হামলার ভিডিও দেখিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন বলে সমালোচনা হচ্ছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ভয়ঙ্কর ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কোন গণমাধ্যম এই ভিডিওটি দেখানোর পর এর তীব্র সমালোচনা হয়েছে। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বিভিন্ন সভা সমাবেশে এই ভিডিওটি দেখাচ্ছেন। এ মাসের শেষের দিকে তুরস্কে যে স্থানীয় নির্বাচন হবে সেই নির্বাচন সামনে রেখে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। রোববার টেকিরডাক শহরে এক সমাবেশে তিনি ভাষণ থামিয়ে নিউজিল্যান্ডের মসজিদে সংঘটিত হত্যাকাণ্ডের ছবি এক বিশাল পর্দায় ফেলে দেখান। এরপর তিনি বলেন, বিশ্বের সব নেতা এবং সংস্থা, এদের মধ্যে জাতিসংঘ আছে, তারা এই হামলাকে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে হামলা বলে মনে করে। কিন্তু তারা কেউ বলছে না এই হামলাকারী একজন খ্রিস্টান সন্ত্রাসবাদী। যদি হামলাকারী একজন মুসলিম হতো তারা তাকে একজন ইসলামী সন্ত্রাসবাদী বলে বর্ণনা করত। এরদোগান ভিডিওটির যে অংশটি দেখিয়েছেন তাতে দেখা যায় হামলাকারী মসজিদে ঢুকছে এবং গুলি চালাতে শুরু করেছে। ওই হামলায় কমপক্ষে 50 জন নিহত এবং আরো অনেক মানুষ আহত হন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মাথায় পরে হেলমেটে গোপ্রো ক্যামেরা লাগিয়ে ফেসবুকে এই ঘটনার লাইভ সম্প্রচার করা হয়েছিল। কিন্তু ঘটনা পরপরই সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোর উপর চাপ তৈরি হয় এই ভিডিওটি সরিয়ে নিতে। ফেসবুক জানিয়েছে তারা 15 লাখ ভিডিও প্রথম 24 ঘন্টায় তুলে নিয়েছে। আর ভিডিওটির এডিট করা যে অংশগুলোতে সেরকম বিচলিত হওয়ার মতো দৃশ্য নেই সেগুলো তারা এখন ডিলিট করেছে। তুরস্কে 31 মার্চ স্থানীয় নির্বাচন। বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন মনে করেন, এই নির্বাচনের আগে প্রকাশ্য জনসভায় ভিডিওটি দেখিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তার সমর্থকদের উজ্জীবিত এবং ঐক্যবদ্ধ করতে চাইছেন। এরদোগান তার ভাষণে বলেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার জন্য ব্রেন্টন ট্যারেন্ট বলে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে একটি ইশতেহার প্রকাশ করে। সেই ইশতেহারে অন্য অনেক কিছুর সঙ্গে তুরস্কের কথা এবং ইস্তাম্বুলের হাগিয়া সোফিয়ার কথা উল্লেখ ছিল। হাজিয়া সোফিয়া ছিল একসময় একটি গ্রিক অর্থোডক্স চার্চ। অটোমান সাম্রাজ্যের অধীনে এটিকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল, তবে এটি এখন কেবল একটি জাদুঘর। এরদোগান বলেছে, ক্রাইস্টচার্চের এই হত্যাকারী দুবার তুরস্কে যায় 2016 সালে। মোট 40 দিনের বেশি তুরস্কে ছিল। তার সেই সফরের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ওরা আমাদের বিরুদ্ধে এ ধরনের হামলা চালাতে পারবে না। কিন্তু যদি মুসলিমরা সংগঠিত না হয় তারা এমন হামলা চালাতে পারবে। কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একে অন্যের দেখাশোনা করব। এই ভাষণের সময় প্রেসিডেন্ট এরদোগান তার রাজনৈতিক প্রতিপক্ষ কামাল কিলিচদারোগ্লুর সমালোচনা করেন। তিনি বলেন, যারা ইসলামকে ঘৃণা করে তিনি তাদের পক্ষ নিচ্ছেন। তবে কামাল কিলিচদারোগ্লুর ধর্মনিরপেক্ষতাবাদী সমর্থকরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের একজন মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট এরদোগান আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ভিডিওটি ব্যবহার করছেন। বিবিসির মার্ক লোয়েন বলেছেন, তুরস্কের গণমাধ্যম যারা বেশিরভাগ ক্ষেত্রেই সরকারপন্থী তারা এই ঘটনায় প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন করছে। তারা দেখাচ্ছে প্রেসিডেন্ট এরদোগান ইসলামোফোবিয়ার জোয়ার থেকে মুসলিমদের রক্ষার চেষ্টা করছেন। তুরস্কের একটি পত্রিকার শিরোনাম এরকম, আমরা নিউজিল্যান্ডের সন্ত্রাসবাদের শিকার হয়েছেন যারা, তাদের পাশে আছি, পশ্চিমা দুনিয়া নীরব। আরেকটি পত্রিকা একটি ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশ করে দাবি করা হচ্ছে পশ্চিমা নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলির যোগসাজশ ছিল এই ঘটনা। মার্ক লোয়েন বলেছেন, এরদোগানের আসলে নির্বাচনে জেতার জন্য যে রক্ষণশীল ধার্মিক ভোটারদের সমর্থন দরকার তার এসব কথাবার্তা তাদের খুশি করবে। কিন্তু অন্যদিকে আবার তুরস্কের সমাজের অপর অংশ যারা ধর্মনিরপেক্ষ এবং পশ্চিমাপন্থী তাদের ক্ষোভ এবং হতাশা আরো বাড়বে। ভিপি নূরের একাত্মতা শিক্ষার্থীদের আন্দোলনে আঘাত এলে ভাঙ্গা জবাব। ভিপি নূরের একাত্মতা শিক্ষার্থীদের আন্দোলনে আঘাত এলে দাঁত ভাঙ্গা জবাব। বেপরোয়া বাস চাপায় বিউপির শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। তিনি এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করেন। আজ বিকালে 4:45টার দিকে প্রগতি সরণিতে চলা শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে যান নূর।
তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এর আগে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে এরই মধ্যে শান্তিপূর্ণ আন্দোলন বানচালের চেষ্টা চলেছে, ষড়যন্ত্র চলছে। শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত করা হলে দাঁতভাঙ্গা জবাব দেবে ছাত্র সমাজ। সকালে বিউপির শিক্ষার্থী আবরার সুপ্রভাত বাসের চাপায় মারা যান। ঘটনার পরপরই ওই বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন। তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে গেলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ না শোনা পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না প্রধানমন্ত্রী। গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী কোনো কিছুতেই তৃপ্ত হন না। সে তার অতৃপ্ত বাসনা নিয়েই রাজত্ব চালাবে। যতই পান ততই চান। খালেদা জিয়াকে কারাগারে রেখেছেন, তারপরও উনি সন্তুষ্ট নন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, খালেদা জিয়া জেলখানায় আছেন, এটাই তার স্বস্তি নয়। জেলখানায় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ তিনি যতক্ষণ না পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত তিনি বিচলিত। এটা তার পণ, অঙ্গীকার, আর এজন্য তাকে একসঙ্গে সহযোগিতা করছে প্রশাসন ও আদালত। তিনি বলেন, মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রধানমন্ত্রীকে পুলকিত করে, আনন্দিত করে। দেশটা আজ এরকম একটা বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষের কবলে। মানববন্ধনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিম, নাজিম উদ্দিন মাস্টার, মইনুল ইসলাম, মোহাম্মদ আলিম হোসেন, অধ্যাপক সেলিম হোসেন, মোজাম্মেল হক মিন্টু, মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম, আব্দুর রাজি প্রমুখ বক্তব্য রাখেন।